বাংলাদেশ শ্রীলঙ্কায় যাচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে, সেই প্রসঙ্গে আলোচনা থাকবে। স্পেশালি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থানটা কি, সেই সঙ্গে থাকছে ক্যাপ্টেন্সি ইস্যু। এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বেশ কয়েকটা বিষয় রয়েছে এই মুহূর্তে আলোচনায়। আমরা তো বেশ কিছুদিন ফুটবল নিয়ে কথাবার্তা বললাম, কিন্তু একটু ক্রিকেটে ফিরতেই হচ্ছে, যেহেতু আজকে বাংলাদেশ শ্রীলঙ্কায় যাচ্ছে এবং একটা পূর্ণাঙ্গ সিরিজ, টেস্ট, টি-20 এবং ওয়ানডে তিনটেই আসলে তারা খেলবে, তিন ফরম্যাটেই খেলবে। প্রথমে একটু যদি প্রেস কনফারেন্স ধরে আলোচনাটা করি, যে শান্ত বলছেন যে আগের চেয়ে জয়ের সংখ্যাটা বাড়ানো, আর বড় দলগুলো কি শুধুমাত্র বাংলাদেশের মতোই ম্যাচ বাই ম্যাচ জিতে তারপরে সামনে এগোনোর কথা চিন্তা করে, নাকি তাদের শিরোপায় চোখ রেখেই অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতন দলগুলো আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের মতন মিশনগুলো শুরু করে? ধন্যবাদ আপনাকে। যেটা আপনি বলছিলেন যে বড় দলগুলো কিভাবে শুরু করে, আমরা যদি লর্ডসের এই ফাইনালটা দেখি যেটা চলছে আজকে, এটা একটা রাজকীয় ফাইনাল হতে পারে। তো সেখানে কিন্তু আমরা দেখবো যে সাউথ আফ্রিকা গত সার্কেলে কিন্তু শুরু করেছিল 5টা ম্যাচের একটিও জিতেনি, বাট লাস্ট 7 ম্যাচে তারা সবগুলো জিতে কিন্তু ফাইনাল খেলছে। সেখানে বাংলাদেশ কিন্তু আমাদের 5 ম্যাচের 2টা আমরা উইন ছিল আমার প্রথম 5টাতেই, পরেরগুলো কিন্তু আমরা জিততে পারিনি। সো এইখানটায় শান্ত যেটা বললো, আমার যেটা ভালো লাগলো যে শান্ত কিন্তু এর আগের বার একটি কথা বলে কিন্তু ট্রল হয়েছিলেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বলেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, সেটার কারণে কালকে সে বলেছে যে আমরা বোকামি হবে যদি আমরা এখনই ভাবি যে ফাইনালের কথা। তো শান্ত ঠিক আছে, শান্ত মনে হয় আরেকটু শান্ত হয়েছে আসলে তার কথাই যদি আমরা ধরি। তো যেটা আপনি বলছেন শ্রীলঙ্কাতে কেমন হতে পারে, শ্রীলঙ্কা কিন্তু সবসময় আমাদের জন্য বেশ একটা পয়াও বলতে পারো, বলতে পারি, আবার একটু আমাদের জন্য কঠিনও। আমার তো মনে হয় যে এবার শ্রীলঙ্কা সফরে গিয়ে আমাদেরকে টাইমড আউটের মানে ওই ব্যাপারটি চলে আসবে ওদের ক্রিকেটার এবং সাপোর্টারদের ভিতর। আমি দেখেছি যে তারপরে কিন্তু ফার্স্ট টাইম আমরা শ্রীলঙ্কা যাচ্ছি, তো সেটা কিন্তু তাদেরকে ফেস করতে হবে নিঃসন্দেহে। স্পেশালি সেখান থেকেই ম্যাথিউস আসলে এই সিরিজ থেকেই অবসর নিতে চান, তো সেই ক্ষেত্রে তিনিও হয়তো বা মরিয়া থাকবেন বাংলাদেশের এগেইনস্টে কিছু একটা করে দেখানোর জন্য। কিন্তু যদি বর্তমান সিচুয়েশনটা আমরা দেখি, অর্থাৎ বাংলাদেশের, আপনি বলছিলেন যে সাউথ আফ্রিকার কথা বলছি, আমরা বড় দলগুলোর কথা বলি, কিন্তু বাংলাদেশের তো পাকিস্তানে গিয়েও সিরিজ জিতে আসার যে অভিজ্ঞতাটা সেটা রয়েছে। এবং শান্ত গতকালকে যেটা বলছিলেন যে প্রথম যে সাইকেলটা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি। পরেরটাতে হয়তো বা দুটো জিতেছিলাম, লাস্ট যেটাতে আমরা সাইকেলটা ছিল সেখানে 4টা ম্যাচ জিতেছিল। এরকম ধাপে ধাপে উন্নতি হচ্ছে। তো সেক্ষেত্রে শান্তর যে এক্সপেকটেশন যে এবার আরেকটু বেশি, অন্তত 2-3টে ম্যাচ জেতার যে সম্ভাবনা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? না, শান্ত যেটি বলেছেন যে এইবার সাইকেলটা কিন্তু নতুন যে টেস্ট সাইকেল আমরা যদি ধরি যে এটা 2025 থেকে 27, আই মিন 2 বছরে আমরা 12টি টেস্ট খেলবো, 6টি সিরিজ, 6টি ম্যাচ থাকবে আমাদের হোমে, 6টি অ্যাওয়েতে। তো এবার কিন্তু আমাদের ভারত এবং নিউজিল্যান্ড এই দুটো টিমের সঙ্গে আমাদের ম্যাচ নেই। তো গত সাইকেলে আমরা দেখেছিলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা জিততে পেরেছিলাম। এবার আমাদের আসলে একটা টার্গেট ধরে এগোতে হয়, সেই টার্গেটটা হতে পারে এবার শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। আমার মনে হয় যে শ্রীলঙ্কার এই সিরিজটা আমাদের জন্য খুব খুব ভাইটাল, কারণ আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি তাহলে ওই কনফিডেন্সটা ঘরের সিরিজগুলোতেও আসবে। এবং গল তো আপনি জানেন যে গলে আমাদের মুশফিকের একটা, যদিও 12 বছর আগের কথা, কিন্তু তার একটা 200 রানের ইনিংস আছে, ভালো একটা স্মৃতি আছে। এবং শ্রীলঙ্কার সব সময় আমাদের সাথে মানে হেড টু হেড ওদের সাথে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়, এটাই আশা করছি। জি, প্রতিদ্বন্দ্বিতার কথাই যদি আসি, তার মানে ম্যাচটা হবে অতিরিক্ত প্রেসারের। এবং শ্রীলঙ্কার এগেনস্টে আমরা জানি যে এশিয়ার অন্যতম 2 রাইভাল দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, বিভিন্ন যে কোনো ফরম্যাটেই সেটা প্রেশারটা নিয়ে খেলার মতন, স্পেশালি যদি সেটা টেস্ট ক্রিকেট হয়, তখন ব্যাটসম্যানদেরকে একটা আলাদা বাড়তি রোল প্লে করতেই হবে নিঃসন্দেহে। সেটা হতে পারে যে কোনোভাবেই হোক, তাদের একটা বড় ইনিংস খেলতে হবে। কিন্তু আমাদের টপ অর্ডারের যে অবস্থা, সেই সিচুয়েশনে আসলে এরকম প্রেশার ম্যাচগুলো হ্যান্ডেল করার মতো কতটা এই মুহূর্তে রেডি বলে মনে হচ্ছে? শোনেন, দিনে দিনে তো কম বেলা গেল না, অনেক হয়ে গেল। মুশফিক এখন সিনিয়র একজন ব্যাটসম্যান, সে যদি চাপ না নিতে পারে, মমিনুল সিনিয়র ব্যাটসম্যান, সে যদি চাপ নিতে পারে তাহলে কিভাবে হবে?
এটা নিতেই হবে, এটা একদম মানে আমরা আর শ্রীলঙ্কার সঙ্গে খেলা, এটা আমরা কেন নিতে পারবো না? কনফিডেন্সটা থাকতে হবে। আমার মনে হয় কোথাও গিয়ে যেন সেই কনফিডেন্সটার অভাব রয়েছে আমাদের এই ব্যাটারদের ভিতরে। তারা মানে জিম্বাবুয়ের সাথে যেটা করলো তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই যে কনফিডেন্সটা যে থাকে না, যে বাকিদের কেন হয় না এটাই বুঝি না। কিন্তু তাদের সবার এক্সপিরিয়েন্স আছে, সব ভেন্যুতেই অলমোস্ট তাদের খেলা আছে, সুতরাং এটা কেন হবে না? অর্থাৎ পর্যাপ্ত এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার বাংলাদেশের রয়েছে, স্পেশালি ব্যাটিংয়ের দিক থেকে। বোলিং সাইডটা নিয়ে আমরা আলোচনা আলাদাভাবে করতেই পারি, কিন্তু সেটা বেশ মোটামুটি শেপে থাকলেও ব্যাটসম্যানদের স্পেশালি টপ অর্ডারের ক্ষেত্রে আসলে ভূমিকাটা এবারের টেস্ট সিরিজটাতে স্পেশালি কি হতে পারে বা আসলে কি হওয়া উচিত, যদি বাংলাদেশের যে বোলিং অ্যাটাক সেটা আসলে পর্যাপ্ত ব্যাকআপ দিতে পারবে কিনা, কোনো কারণে যদি টপ অর্ডার ফেইলও করে এবারের মতো। না, আপনি যদি লর্ডসের কথায় বারবার চলে আসছে, আসলে ওইখানে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে, ওইখানে কিন্তু আমরা দেখছি যে ব্যাটেলটা হচ্ছে বোলারদের সঙ্গে, দুই দলের পেসাররাই কিন্তু আগুন ঝরাচ্ছে। তো বোলাররাও কিন্তু টেস্টে আসলে 20টি করে উইকেট নিতে হয়, আসলে এই কারণেই বোলারদের একটা বড় রোল প্লে করতে হয়। তারপর আপনাকে একটা পুঁজি তো দিতে হবে। আমরা এই গলে দেখেছি অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট শ্রীলঙ্কা যে ম্যাচটি খেলেছে 500-র উপরে রান করে ফেলেছে অস্ট্রেলিয়া, তারপরে কিন্তু আর শ্রীলঙ্কা ব্যাক করতে পারেনি। তো ওরা ওই ব্যাটিং দিয়েই ওই টেস্টটা মানে জিতে নিয়েছিল। তো আমার মনে হয় কি গলে আমাদের ব্যাটারদের রোলটা খুব বড় প্লে করতে হবে। আমাদের পেসার আছে, খালিদ ফিরেছেন, এবাদত রয়েছেন, তো আমার মনে হয় যে ভালোই হবে এখানে এবার। আপনি মুশফিকের 12 বছর আগের একটা 200 রানের কথা বলছিলেন, কিন্তু এটা তো আসলে হ্যালিড ধূমকেতুর মতো 76 বছর পর পর আসে, এরকম একটা ব্যাপার। সেরকম কোনো কিছু এক্সপেক্ট কি আমরা করতে পারি? আমরা তো আসলে এরকম বড় ইনিংস রিসেন্টলি খুব একটা দেখিনি। সেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সেই জামানায় খেলেছেন, এটা মনে হয় যে অন্য কোনো একটা দলের প্রতিচ্ছবি আমাদের কাছে এই মুহূর্তে মনে হয় না। এটা যে ক্যাপ্টেন যেটা বললো, ক্যাপ্টেনকে আসলে বড় একটা রোল প্লে করতে হবে। তিনি সম্ভবত এই সিরিজে তাকে ওপেন করতেও আমরা দেখা যেতে পারে আর কি, তাকে যদি আমরা ওপেন করতে দেখি। এবং পাল্লে কেল্লেতে কিন্তু লাস্ট টাইম তার টেস্টে 150 রানের একটা ইনিংস রয়েছে, মমিনুলের ওর সেঞ্চুরি রয়েছে, শ্রীলঙ্কার মাটিতে মুশফিকের সেঞ্চুরি রয়েছে। আমাদের টপ অর্ডারে কিন্তু সব ব্যাটারদেরই মোটামুটি ওইখানে সেঞ্চুরির একটা ইনিংস রয়েছে। তো কেন না, এবার কেন হবে না? আমার ধারণা যে শ্রীলঙ্কা থেকে আমাদের একটা নতুন উদ্দীপনা, ক্রিকেট, আপনি যেটা বললেন যে ক্রিকেটের একটা হাওয়া, কিন্তু বসন্তের হাওয়া কিন্তু এই শ্রীলঙ্কা সিরিজ থেকেই হতে পারে, সেই লঙ্কার রাবণের দেশ থেকে, রূপকের ভাষায়। অ্যাজ এ আমরা যদি বলি যে অভিজ্ঞ ক্রিকেটার এবং অন্যান্য যে পরাশক্তিগুলো রয়েছে, আপনি বলছিলেন যে ভারতের সঙ্গে বা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ নেই, তো সেই জায়গা থেকে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা কি একটু কম টাফ কিনা, একটু কম ডিফিকাল্ট কিনা? কম ডিফিকাল্ট বলবো না, এখানে বলবো যে আমরা কাছাকাছি। মানে শ্রীলঙ্কা এবং আমাদের ইয়েটা যদি দেখেন, ওদের 3জন সিনিয়র ব্যাটার রয়েছে, চান্দিমাল রয়েছে, ম্যাথিউস রয়েছে, আমাদের ওরকম ওই কাছাকাছি সময়ের কিন্তু রয়েছে, সমবয়সী, ওদের এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স কাছাকাছি। বোলিংয়ে ওদের স্পিনে ভ্যারিয়েশন আছে, পেসার লাহিরু আছে, আমাদেরও পেসার আছে, আমাদের তাইজুল আছে। তো মানে কাছাকাছি একটা ব্যাটেল যখন হয় না, তখন ওইখানে মানে আপনার বারুদটা ওরকম থাকে, যে কেউ জ্বলে উঠতে পারে। নিঃসন্দেহে আমরা একটু ক্যাপ্টেন্সিটা নিয়েও আলোচনা করি। গতকালকে তো একটা প্রেস কনফারেন্স ছিল এবং একই সঙ্গে আরেকটা খবরও এসেছে যে ওয়ানডেতে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার মানেটা দাঁড়াচ্ছে যে এখন বাংলাদেশের 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন। আমরা লিটন দাসকে পাচ্ছি টি-20-তে, ওয়ানডেতে মেহেদী মিরাজ, আর টেস্টে এখন পর্যন্ত নাজমুল শান্ত রয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন আপনি, যে একটা ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন টি-20-তে, আর ওডিআই থেকে তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হয়েছে, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? বিষয়টাকে আমি দেখছি আসলে আমিনুল ইসলাম বুলবুল, আমাদের বিসিবি সভাপতি, তার ছক্কার মতন। মানে তিনি বলেছিলেন যে তিনি এসে টি-20 খেলবে, বাট আমরা দেখছি তিনি মানে 100 খেলে ফেলেছেন প্রথম বলে ছক্কা। সেটা এভাবে বলি, কাল কিন্তু আপনার বিসিবির অফিস বন্ধ ছিল, ঈদের ছুটি, আজকেও ঈদের ছুটি রয়েছে বিসিবিতে, বাট জুম করেছেন তারা, বোর্ড পরিচালকরা। তিনি অস্ট্রেলিয়া থেকে একটা জুম মিটিং করেছেন, চটজলদি সব পরিচালকদের নিয়েছেন, একজন পরিচালক শুধু অ্যাবসেন্ট ছিলেন। তারপরে কিন্তু তারা ঠিক করেছেন যে ওয়ানডে ক্যাপ্টেন্সি, ওয়ানডেতে একটা র্যাঙ্কিং আমরা 10-এ এখন, এই পর থেকেই ওই চাপটা ছিল যে আসলে এখানে কিছু একটা করতে হবে। মানে আপনার হয় না, অনেক সময় ওয়াল ড্যাম থাকে, একটু রং করতে হয়, পলিশ করতে হয়,
ঠিক সেরকম একটা পলিশ করার জন্য, মোড়কটা একটু চেঞ্জ করার জন্য মিরাজকে আনা হয়েছে, নতুন কিছু আনার জন্য। এবং তিনি যেটা ওই বোর্ড মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র একজন পরিচালক বলেছিলেন যে এটা না করলে হয় কিনা, শান্তকার একটু সময় দেওয়া যায় কিনা, কিন্তু সেটা কিন্তু আসলে ধোপে টেকেনি। সব পরিচালকরাই মোটামুটি একরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না ক্যাপ্টেন্সির, যে মিরাজই হবে। কারণ মিরাজের ধারাবাহিকতা গত কয়েক বছরে সাদা বলে, সেটার কারণে। এবং যেটা হয়েছে ওইখান থেকেই, ওই যে আপনি বলিউডে একটা সিনেমা আছে না, অনিল কাপুরের নায়ক সিনেমা, তিনি একদিনের জন্য ক্ষমতা মানে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি টাইপরাইটার নিয়ে ঘুরতেন যে সাথে সাথে ডিসিশন হয়ে যাবে। তো কালকেও ঠিক ওরকমই একটা ব্যাপার হয়েছে। এবং দেখা গেছে যে মিরাজকে ওইখানে ক্যাপ্টেন্সি 1টার দিকে সম্ভবত মিটিংটা হয়েছে, এবং তারপরেই কিন্তু একদম তাকে ছবি ওয়ান ডে জার্সি পরায় ছবি তোলায় সব কিছু কমপ্লিট করা হয়েছে যে তিনি ক্যাপ্টেন্সি হচ্ছেন। এবং সন্ধ্যার মধ্যেই কিন্তু প্রেস লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে তিনি ক্যাপ্টেন। কোনো সময় ক্ষেপণ করেননি, একদম সব কিছু খুব চটজলদি হয়েছে, একদম টি-20-র মতন। তো মিরাজের যেটা ছিল অনেক দিনের, তার লালিত একটা স্বপ্ন ছিল সে এখানে ক্যাপ্টেন্সি করবে একটা বাংলাদেশে, সেখানে আসছে। এবং মিরাজের কথা যদি বলেন যে তার ব্যাপারে একটা আমাদের সাবেক এক কোচ, ভারতীয় কোচ সুনীল যোশী একটা কথা বলেছিলেন যে মিরাজ হচ্ছে মানে ঝাঁঝি লঙ্কা, ছোট লঙ্কা, দেখতে ছোট বাট লঙ্কার মতন ঝাঁজ আছে তার ভিতর, তার ক্যাপ্টেন্সির ভিতরে সেটা থাকবে আই থিঙ্ক। এবং আমার মনে হয় যে এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করবে। কিন্তু যে ব্যাপারটা আপনি বললেন যে অ্যাজ এ পারফর্মার মিরাজ, যদি তার আমরা পুরো ক্যারিয়ার গ্রাফটা দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে আমরা খুব বেশি আন্ডার পারফরমেন্সের ভিতর দিয়ে গেছেন বিষয়টা তো এরকম নয়। খুব বাজে ব্যাট প্যাচ গেছে, লম্বা, সেই রকম কিছু আমরা কখনো দেখিনি। লিটন দাসের যেমনটা যাচ্ছে, কিংবা ইভেন নাজমুল শান্ত এখন টেস্ট ক্যাপ্টেন, তারও আসলে সেরকমটা যাচ্ছে। মিরাজের হয়তো বা বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে তিনি কোনো না কোনোভাবে পারফরমেন্স দেখিয়ে গেছেন, কিন্তু সেই ক্যাপ্টেন্সিটা স্থায়ীভাবে পেতে কেন তার 10 বছরের ক্যারিয়ারটা শেষ করে ফেলতে হলো? আমি যদি একটু বলি, আপনি যেটা বললেন যে মিরাজে ব্যাটিং না হয় বোলিং, মানে আমরা কিন্তু আবার একজন সাকিব আল হাসানের পরে আবার একজন অলরাউন্ডার ক্যাপ্টেন পেয়েছি। মানে তিনি অনেকটা ওই কি বলে, মানে যেদিন দাঁত বসাতে পারবেন না বাঘের মতন, সেদিন কিন্তু আঁচড়টা দিতে পারবেন বোলিংয়ে। তো তার এই সুবিধাটা আছে যে সে একজন অলরাউন্ডার, সে পারফর্মার, সে পারফর্ম করে দেখাতে পারবে। এবং সে কিন্তু 16 বছর বয়স থেকে ক্যাপ্টেন্সি করছে আন্ডার-19 টিমের হয়ে। আন্ডার-19 দুটো যুব বিশ্বকাপ খেলেছেন, বিপিএলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সব মিলিয়ে তার ভিতরে কিন্তু একটা সাহস, একটা বেশ তাজা একটা ভাব আছে। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে ঝাঁঝি লঙ্কার মতন, সেটাই কিন্তু আপনার মিরাজের একটা প্লাস পয়েন্ট। কিন্তু যেটা হয় যে কেন আপনি বলেন যে কেন 10 বছর ওয়েট করতে হলো, আসলে 10 বছর ওয়েট করতে হলো যে একটা শূন্যতা। আপনি জানেন যে আমাদের একটা ছিল, একটা 5 জন একজন সিনিয়রের একটা ব্যাপার ছিল ওইখানে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত এসেছেন। নাজমুল কিন্তু আপনি জানি যে ওয়ার্ল্ড কাপের পরে যে নাজমুলের ব্যাপারটি ছিল যে এখানে এখন বলতে নাই যে তার প্রতি কিছু আশীর্বাদ ছিল আসলে কিছু বোর্ড পরিচালকের। তারা চাচ্ছিলেন যে তিনি একটা ক্লাবে খেলবেন, তিনি একটা বিপিএল দলে খেলবেন, তিনি ন্যাশনাল টিমে থাকবেন। এটা কিন্তু ছিল, এটা অস্বীকার করা নাই। এবং তার কারণে কিন্তু মিরাজের এতদিন ওয়েট করতে হয়েছে। নিঃসন্দেহে সেক্ষেত্রে হয়তোবা তিনি কিছুটা বঞ্চিত হয়েছেন, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ ক্যাপ্টেন তাকে তো 1 বছরের জন্য দায়িত্বটা দেওয়া হয়েছে আপাতত, সেটাকে মোটামুটি দীর্ঘমেয়াদী বলা চলে। সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন মিরাজের তার দলটাকে নিয়ে টার্গেটটা কি থাকবে, স্পেশালি যখন তার এই ওয়ানডে দলটা খুবই বাজে সময় পার করছে, অথচ তামিম ইকবাল যখন ক্যাপ্টেন্সি নিয়েছেন মাশরাফির কাছ থেকে সুপার ফর্মে ছিল বাংলাদেশ দল, সেখান থেকে অনেকখানি পেছনে চলে এসেছে ওয়ানডে দলটা। সেক্ষেত্রে মিরাজের চ্যালেঞ্জটা কি অনেকটা ক্রাইসিস ম্যানেজারের মতন কাজ হবে তার? মিরাজ সবসময় এমন করে থাকেন, আমরা দেখেছি যে দলের যখন প্রয়োজন হয় তিনি ওপেনিংয়েও নেমে যান, দলে যখন প্রয়োজন হয় আবার আটেও ব্যাট করতে পারে। তো মিরাজ সব ধরনের চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত এবং তিনি সেটা পারেন। বাট যেটা হয়েছে যে আপনি যদি মিরাজের চ্যালেঞ্জগুলো দেখেন, আগামী 1 বছরের জন্য, তাকে কিন্তু 2 বছরের জন্য করার একটা কথা হয়েছিল যে বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু কেউ ভেটো দিয়েছেন যে না, তাকে 1টি বছর দেখা যাক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এবং এই 1টি বছরে কিন্তু বাংলাদেশ 7টি সিরিজ খেলবে, ওয়ানডে সিরিজ, অ্যাটলিস্ট 21 ম্যাচ ওয়ানডে। তো 21টা ম্যাচের কিন্তু চ্যালেঞ্জ তার সামনে থাকছে। তো 21টা ম্যাচ, 21টা মানে পদ্মফুলের মতন, আপনার এক একটি কিন্তু তাকে খুব সূক্ষ্মভাবে, খুব
দৃঢ়তার সঙ্গে এটা মোকাবেলা করতে হবে এবং দলের ভিতরে যে ব্যাপারগুলো আমরা অতীতে দেখেছি যে ল্যাকিংসগুলো, কনফিডেন্স থাকে না, কমিউনিকেশন গ্যাপ থাকে, তার কথা চিন্তা করে, তার কথা বলে, এইটার মিরাজকে আসলে ড্রেসিং রুমে একটা মানে ফ্যামিলিয়ার পরিবেশ নিয়ে আসতে হবে। নিঃসন্দেহে আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে চ্যালেঞ্জটা তার জন্য অপেক্ষা করছে আগামী 1 বছর, সেটা তিনি দারুণভাবে উতরে যাক এবং তাতেই আসলে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটটা ঘুরে দাঁড়াবে। নিঃসন্দেহে সঞ্জয় শাহ পিয়াল, অনেক অনেক ধন্যবাদ খেলা জগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।